কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সব কাল্পনিক। বাস্তবের জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। শীর্ষেন্দু মুখোপাধ্যায় সম্পাদিত সেরা ভূতের গল্প বইটি থেকে নেওয়া এই গল্পটি। লেখক ছন্দা বাগচি। আমার দাদু খুব ব্যস্ত মানুষ। অনেক দিন পরে উনি মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতেন। খুব মজা হতো। মা অনেক রকম রান্না বান্না করতো। বাবা তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফিরে আসতো। কোনো অন্যায় করলে বকুনি খাওয়ার ভয় নেই। সবচেয়ে মজা হলো সারাদিন দাদু আমাদের সাথে লুডো দাবা খেলতো, জোকস বলেন আর দেশ বিদেশের রকম রকম গল্প বলেন। দাদু স্পেশাল গল্প বলতেছিল হাইকোর্টের গল্প। আমার দাদু হচ্ছেন হাইকোর্টের নাম ডাকওয়ালা উকিল। ওনার জীবনের পাশে প্রতিদিন ঘটে চলেছে অসংখ্য ঘটনা। তারই কিছু কিছু আমাদের বলেন। দাদুকে আমরা একদিন ধরে বললাম হাইকোর্ট দেখব। আমরা মানে আমি, টিঙ্কু, আমার ছোট বোন আর মামাতো ভাই তোতন একদিন চললাম দাদুর সঙ্গে হাইকোর্ট দেখতে। বাইরে থেকে আকাশ সুতীক্ষ্ণ বর্ষা ফলের চূড়ান্ত কতবার দেখেছি, এবার দেখব ওর ভেতরের অলিগলি। দাদু বললেন, ওই ওল্ড পোস্ট অফিস স্টিলের লাল প্রাসাদটিতে সেই কবে থেকে কত বিচিত্র কাহিনী ঘটে চলেছে, অথচ কতটুকু স্মৃতি ধরে রাখতে পেরেছি। চলো আগে সব দেখাই, তারপর বাড়ি ফিরে একটা চমক লাগানো গল্প বলবো। এই বাড়িটির নাম টেম্পল চেম্বার। সেই কতকাল আগে সাহেব আমলে তৈরি। এর উল্টো দিকের বাড়িটা হাইকোর্ট। তোতন বলে, এর নাম টেম্পল চেম্বার হলো কেন? দাদু হেসে বলেন, বলছি, এই যে মস্ত বড় হলদে বাড়িটা, কেমন খোপ খোপ বোলতার চাকের মতো দেখতে, এর এক একটি খোপ এক একটি অ্যাটর্নির বাসা। এখানে দিন দুপুরে আলো ঢোকে না। এক একটা ঘরে বড় বড় পার্টিশন, মস্ত বড় বড় টেবিল ঘিরে অনেকগুলো চেয়ার। এছাড়া ঘরে ঘরে ছোট বড় আরও কত যে টেবিল, চেয়ার, আলমারি, কাগজপত্র, টাইপ মেশিন, আর আছে দেয়াল ঘিরে উপর থেকে নিচে র্যাঙ্কে ঢাকা অসংখ্য মোটা মোটা বই। এমনই একটা ঘরের সুইং ডোর ঠেলে দাদু বললেন, এরই নাম চেম্বার। এক একটা চেম্বার হলো এক একটা ফার্ম। এখানে বসেই সেই মাধ্যাতার আমল থেকে জীবন নাটকের অসংখ্য কাহিনী হিসাব নিকাশের খরচা তৈরি হচ্ছে। এর উল্টো দিকে হাইকোর্ট। কালো কোট পরা আর কালো গাইড গায়ে অসংখ্য উকিল, ব্যারিস্টার, অ্যাটর্নি যাতায়াত করছে। হাইকোর্টের বিশালত্ব বলতে বোঝা যায় না। অসংখ্য অলিগলি খাস থেকে উপরে পেঁচিয়ে উঠে গেছে উঁচু উঁচু সিঁড়ি। একতলা, দোতলা, তিনতলা জুড়ে বড় বড় কোর্টরুম, আর দোতলা তেতলা সিঁড়ির বাঁকে বড় বড় মস্ত মূর্তি আর ছবি। এমন নিথর তাকিয়ে থাকে গা ছমছম করে। সব জায়গায় নানা জাতীয় স্ত্রী পুরুষ ঘিসঘিস করছে। সেদিন দাদুর সাথে হাইকোর্ট দেখে যতখানি চমক খেয়েছিলাম, তার চেয়ে বেশি চমকেছিলাম দাদুর সেই গা ছমছম গল্প শুনে। দাদু বললেন, এই যে জনারণ্য দেখলি, কিন্তু মজার ব্যাপার কি জানিস? লাখ টাকা ঘুষ দিলেও একজন দারোয়ান পর্যন্ত হাইকোর্টের সন্ধ্যের পর যাবে না। কেন জানিস? আমরা বোকার মতো তাকিয়ে আছি। দাদু বললেন, ভূতের ভয়ে। হ্যাঁ রে, সন্ধে হলে হাইকোর্টে ভূত ঘুরে বেড়ায়, আর জীবন্ত কাউকে পেলেই ঘাড় মটকে দেয়। আমরা একসঙ্গে আটকে উঠি। দাদু বলেন, লোকের ধারণা অনেক সময় অন্যায় বিচারের প্রাণদণ্ড হয়, আবার দুষ্টু ভয়ঙ্কর লোকেদেরও ফাঁসির সাজা হয়। সেসব অপবিত্র আত্মারা নাকি প্রতিশোধের আশায় ঘুরে বেড়ায়। এমনই একটা আমার জানা ঘটনা বলছি। দাদু বললেন, আমার তখন যুবক বয়স, হাইকোর্টে সবে জয়েন করেছি। এসেই শুনলাম, এমন প্রত্যক্ষ করলাম, সন্ধে হওয়ার পর কেউ থাকতে রাজি নয়। তখন ইংরেজ আমল। এক ইংরেজ মহিলা টাইপিস্ট আমাদের ফর্মে কাজ করতেন। প্রতিদিন কাজের শেষে ওর স্বামী গাড়ি করে নিয়ে যেতেন। একদিন ব্যতিক্রম হলো। কোনো কারণে ভদ্রমহিলা আগেই চলে গেলেন। আমি সন্ধ্যের আগেই বাড়ি চলে আসি। পরের দিন কোর্টে গিয়েই শুনি মেম সাহেবের স্বামীকে মৃত অবস্থায় ভেতরে
করিডোরে পাওয়া গেছে। জানা গেল উনি জানতেন না মেম সাহেব চলে গেছেন। সবার বারণ সত্ত্বেও স্ত্রীর খোঁজে রোজকারের মতো ভেতরে ঢোকেন। দারোয়ান চলে যায়, তারপর কি হয় কেউ জানে না। মৃত্যুর কারণও জানা যায়নি তদন্তে, শুধু চোখ দুটো স্থির তাকিয়েছিল। এরপর একদিন আমার অভিজ্ঞতার কথা বলি। সারাদিন চেম্বারে বসে প্রচুর কাজ করেছি। কখন সন্ধে হয়েছে ঘড়ি দেখিনি। প্রায় সবাই চলে গেছে। দু একজন যারা ছিল আমাকে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে বলে চলে গেল। আমিও নেমে এসেছিলাম। হঠাৎ মনে পড়ল অত্যন্ত জরুরি একটি ফাইল বার লাইব্রেরিতে ফেলে এসেছি। পরের দিন কেস আছে, আমাকে ফিরতেই হলো। ভেতরে অদ্ভুত নিঃশব্দ। জলদি পায়ে ছুটতে ছুটতে পাই অর্ধেক দোতলার সিঁড়ি পেরিয়েছি। ঠিক সেই সময়ে মনে হলো আর কেউ ঠিক ওইভাবেই সিঁড়ি বেয়ে উঠছে। কিছু দূর উঠে আমি থামলাম, শব্দও থামলো। হাঁটছি, পেছনে স্পষ্ট শব্দ শুনতে পাচ্ছি, খটখট জুতোর শব্দ। ভয়ে পেছনে তাকাবার মতো ক্ষমতাও লোপ পেয়ে যাচ্ছে। তবুও যুবক বয়স, বুকে বল হারাতে দিলাম না। অত্যন্ত দ্রুত ঢুকে ফাইল নিয়ে 3 তলা থেকে প্রায় লাফিয়ে নামতে লাগলাম। পেছনে জুতোর শব্দও তাড়া করে নামছে। করিডর পেরিয়ে আসছি, শব্দও ছুটছে। থামছি, শব্দ থামছে। হঠাৎ মাথায় বিদ্যুৎ খেলে গেল। দাঁড়িয়ে একটানে জুতো খুলে মোজা পায়ে হাঁটতে লাগলাম। পেছনে দৌড়ে আসা কেউ থেমে গেল। আমি তখন দরদর করে ঘামছি। তবুও জুতো আবার পরে শান্ত মনে হাইকোর্ট থেকে বেরিয়ে এলাম। দাদুর বলা শেষ হয়েছে কি হয়নি, টিঙ্কু চেঁচিয়ে উঠল, ভূত তোমার পিছু নিল না? বেরিয়ে আসতে দিল জানতো? দাদু অল্প হেসে বললেন, ভূত থাকলে দিত কিনা জানি না। আমার এবার একসঙ্গে বলে উঠি, তবে কে তোমার পিছু নিল? দাদু বললেন, কেউ আমার পিছু নেয়নি। আসলে তোমরা দেখছো তো ভেতরের ছাদগুলো কেমন ফাঁপা হয়ে, মাটি থেকে কত উঁচুতে। হলগুলো বিশাল বিশাল, সবই ফাঁকা পড়ে থাকে। তাই চলার সময় শব্দের প্রতিধ্বনির জায়গায় মনে হয় কেউ পেছনে চলছে। তারপর বড় বড় মূর্তি, অল্প ফিপে আলো, সব মিলে ভৌতিক পরিবেশে মন দুর্বল হয়ে পড়ে। তাই তো জুতো খুলতেই ভূত হাওয়া হয়ে গেল। ভাগ্যিস মাথা ঘুরে সিঁড়ি থেকে পড়ে যায়নি, তাহলে সবাই বলতো ভূতের কাণ্ড। আমিও হয়তো তাই ভাবতাম। কিন্তু সাহেব যে মারা গেছেন, দাদু বললেন, ঠিক আগে যা বললাম ওই অবস্থা। ভূতের মাথায় ওই অবস্থায় আলোর ছায়াতে ভূত দেখে তিনি নিজ্ঞাত সেই অবস্থায় হার্টফেল করেছিলেন। তাই তো বলি, বিপদে মাথা ঠান্ডা রাখবে, তবেই বিপদ কেটে যাবে।